এখানে লেখা রয়েছে ব্লিঙ্কিং কন্ট্রোল, এই জায়গাটা রয়েছে এটাকে বলা হয় ব্লিঙ্কিং কন্ট্রোল বা ভোল্টেজ ডিভাইডার। এই টার্মিনাল তুমি দেখতে হবে এখানে লেখা রয়েছে 48 ভোল্ট, আর এখানে রয়েছে 180 কে একজুম চার্জারে উইদাউট ব্যাটারি ছাড়া একজুম চার্জার কখনো চালুই হতে পারে না। কারণ হচ্ছে একজুম চার্জারে যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন সেখান থেকে তৈরি হয় দুটো ভোল্টেজ, একটা 10 ভোল্টেজ একটা 12 ভোল্টেজ, আর একটা ডিসি সেন্স যেটা 48 ভোল্ট স্বয়ং নিজেই। এবার কেন কি বলছি এবার ভালো করে দেখো, যখন আমরা এখানে ব্যাটারি কানেকশন করি তখন এখানে প্লাস অ্যান্ড মাইনাস, এখানে প্লাস অ্যান্ড মাইনাস যখন কানেকশন করি তখন এই প্লাস টার্মিনাল থেকে একটা ডিসি ফিউজ 40 অ্যাম্পিয়ারের ডিসি ফিউজ হয়ে তখন একটা ছোট্ট একটা ডায়োড মানে 4007 ডায়োড হয়ে তখন এই যে 48 ভোল্টেজ, সেই 48 ভোল্টেজ কি বলছে তখন যাওয়ার পথে এখানে দুটো রেজিস্ট্যান্স 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স অ্যান্ড 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স হয়ে এই 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স আর তার সঙ্গে থাকে 10 ভোল্টের জিনা ডায়োড আর 12 ভোল্টের জিনা ডায়োড। এবার 10 ভোল্ট অ্যান্ড 12 ভোল্ট প্লাস স্বয়ং নিজেই 48 ভোল্ট, যাকে বলা হয় 48 ভোল্ট ব্যাটারি সেন্স, যাকে আমরা বলতে পারি 48 ভোল্ট ডিসি সেন্স, তাই না? এবার যখন আমাদের এই এখানে যে 12 ভোল্ট আছে, একটা 12 ভোল্টের জিনার আর একটা 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা কি করি 12 ভোল্ট লাইন স্টার্টিং, মানে এই যে 12 ভোল্টটা সেটা হচ্ছে স্টার্টিং এর জন্য, আর এখানে রয়েছে 10 ভোল্টেজ স্টার্টিং, এটাও 10 ভোল্ট স্টার্টিং এর জন্য, আর লেখা রয়েছে 48 ভোল্ট ব্যাটারি সেন্স। তো এই যে আমার যে এই দুটো যে সার্কিটটা, একটা রেজিস্ট্যান্স আর একটা জিনা ডায়োড, এবার জিনা ডায়োড যেহেতু রিভার্স বায়াসে কাজ করে এই জন্য জিনা ডায়োডের পজিটিভ টার্মিনালে নেগেটিভ দরকার, আর রেজিস্ট্যান্সের কাজ অ্যাম্পিয়ারকে বাধা দেয়, ভোল্টেজকে যে দেয়, এই জন্য আমরা এখানে একটা 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। এবার রেজিস্ট্যান্সের এক টার্মিনাল দেওয়া রয়েছে 48 ভোল্ট আর এক টার্মিনাল কানেকশন করা রয়েছে আউটপুটের জন্য, আর যেহেতু জিনা ডায়োড রিভার্স বায়াসে কাজ করে জন্য পজিটিভ টার্মিনাল লাগানো রয়েছে নেগেটিভ, আর নেগেটিভটা আসলো কোত্থেকে, এই নেগেটিভটা আসলো এই ব্যাটারির নেগেটিভ থেকে, এখানে ব্যাটারির নেগেটিভ আর এখানে শান্ট লাগে, এই নেগেটিভটা নিয়ে এখানে দেওয়া হয়েছে। এবার যখনই এখানে মানে রেজিস্ট্যান্সে প্লাস ভোল্ট আর জিনা ডায়োডের নেগেটিভ দেওয়া হয় তখন জিনা ডায়োডের কাজ ভোল্টেজটাকে স্টেবল করা, তখন কি করে 10 ভোল্টেজ জিনা ডায়োড থাকলে 10 ভোল্টেজ আর 12 ভোল্টেজ জিনা ডায়োড থাকলে 12 ভোল্টেজ। এবার দেখো এখান থেকে যখন 12 ভোল্টেজটা বেরোলো তখন 12 ভোল্টেজটা গুটি পায়ে যাচ্ছে, যাওয়ার পথে এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর নাম হলো 12 ভোল্ট রেগুলেটর সেকশন, এই জায়গাটুকুর নাম হচ্ছে 12 ভোল্ট রেগুলেটর সেকশন। আর এই 12 ভোল্ট রেগুলেটর কে করছিল 48 ভোল্ট, স্বয়ং নিজে 48 ভোল্ট এই 12 ভোল্টেজটাকে রেগুলেট করে দিয়েছে। এখানে একটা এনপিএন এসএমডি ট্রানজিস্টর একটা পিএনপি বিসি 3 to 7 পিএনপি ট্রানজিস্টর থাকে, যার কাজ হলো এই 12 ভোল্টেজটাকে রেগুলেট করা। এখান থেকে যখন 12 ভোল্টেজে যখন কালেক্টরে যখন প্রবেশ করে তখন বেস ওপেন হওয়ার পরে তখন কি করে ইমিটার দিয়ে লাইনটা তখন বেরোয় যায়। এবার বেরোয় গিয়ে লাইনটাকে লাগছে স্টার্টিং 12 ভোল্ট লাইন, এই লাইনটা বেরোনোর পরে কি করে এখানে একটা থার্মোস্টারের এক লেগ দিয়ে লাইনে ঢোকে আর একটা লেগ দিয়ে বেরোয় যায়। থার্মোস্টার কি, থার্মোস্টার হচ্ছে একটা হিট রেসিস্টেন্স, যদি এর ইন্টারনাল হিট বাড়ে তাহলে কি হবে এর ভিতরকার ওমস বৃদ্ধি পাবে, অর্থাৎ কিলো ওমস হয়ে যাবে, যে কারণে তখন লাইনটাকে সম্পূর্ণ পাস করা বন্ধ করে দিবে, তখন কিন্তু আর 35 ভোল্ট আইসিতে লাইন যাবে না। এটাই হচ্ছে এই কারণে যদি কোনো কারণে চার্জারটা হিট হয়ে যায় তখন কি করে সে লাইনটাকে কাট অফ করে দেয়। এবার এখান থেকেই তখন এই থার্মোস্টারের একটা লেগে 12 ভোল্ট প্রবেশ করে আর একটা লেগ দিয়ে 12 ভোল্ট বেরিয়ে তখন কোথায় যায়, তখন যাওয়ার পথে লাইনটা তখন চলে যাচ্ছে, একটা লাইন চলে গেল আর একটা লাইন কি করলো এখানে TL43 নামে একটা প্রোগ্রামেবল জিনা ডায়োড থাকে, সেই প্রোগ্রামেবল জিনা ডায়োডের ক্যাথোড পিনে 12 ভোল্টেজ ইন করে। এবার ওখানে 12 ভোল্টেজ দেওয়ার পরে ঠিক আবার 12 ভোল্টের লাইনটা চলতে থাকে। এবার চলতে কোথায় গেল দেখো 12 ভোল্টের লাইনটা এখানে দিয়ে দিল, এবার দিয়ে দেওয়ার পর লাইনটা ঠিক এখানে চলার পথে চলছে তীর চিহ্ন দিয়ে যাচ্ছে যাওয়ার পথে এখানে একটা 100 PF লাগে লাইনটাকে ফিল্টার করে 35-25 আইসির 15 এবং 13 নম্বর পিনে স্টার্টিং 12 ভোল্টেজটা ইন করলো। এবার সেই স্টার্টিং 12 ভোল্টেজটাই আবার 13 নম্বর পিন থেকে একটা ডায়োড দিয়ে 1N4007 ডায়োড দিয়ে সেই 12 ভোল্টেজটাই আবার ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজ হিসেবে কাজ করে। এবার এই ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজ হলো 12 ভোল্টেজ, আর এটা যেটা আছে সেটা হচ্ছে স্টার্টিং 12 ভোল্টেজ। এটা কোথায় আসলো, সেই 12 ভোল্টেজটা এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে প্রবেশ করলো 12 ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার 12 ভোল্টেজের অরিজিনাল কানেকশন। তাহলে 12 ভোল্টেজটা কোথা থেকে শুরু হলো, 12 ভোল্টেজটা শুরু হলো ব্যাটারির প্লাস অ্যান্ড মাইনাস থেকে, যেখান থেকে প্লাস টার্মিনালটাকে চলে গেছে রেজিস্ট্যান্সে আর মাইনাসটা নিয়ে যাওয়া হয়েছে জিনা ডায়োডের প্লাস টার্মিনালে, কারণ জিনা ডায়োড রিভার্স বায়াসে কাজ করে তার জন্য, আর জিনা ডায়োডের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল করা। 12 ভোল্টের জিনা ডায়োড লাগানো আছে বলে 12 ভোল্ট পেয়েছি, আর 10 ভোল্টের জিনা ডায়োড লাগানো আছে বলে 10 ভোল্ট পেয়েছি। আচ্ছা, এবার এই 12 ভোল্টেজটা ঠিক আবার রিপিট করছি কথাটা, সেই 12 ভোল্টেজটা 12 ভোল্ট রেগুলেটরের মাধ্যমে
অপারেটিং হয়ে সেই 12 ভোল্টেজটা আবার সোজা যাচ্ছে, যাওয়ার পথে থার্মোস্ট্যাটের একটা লেগে পিন করলো আর একটা লেগ দিয়ে আউটপুট করে TL43 ক্যাথোড পিনে লাইনটা দিয়ে আবার সেই 12 ভোল্টেজটা গুটি গুটি পায়ে এগিয়ে 35-25 আইসির 15 এবং 13 নম্বর পিনে প্রবেশ করে। এটা হচ্ছে 35-25 আইসির 15 এবং 13 নম্বর পিন ভিসিসি, যেখানে 12 ভোল্টেজ লাগবে মানে রিকোয়ারমেন্ট ভোল্টেজ কমন কালেক্টর, যাকে বলা হয় ভিসিসি। এবার সেই ভিসিসি আবার একটা মানে সেই 12 ভোল্টেজটা একটা 1N4007 ডায়োড দিয়ে এই ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজের রূপে কাজ করে, যেটা হচ্ছে NPN ট্রানজিস্টর মানে BC337 ট্রানজিস্টরের কালেক্টরে প্রবেশ করলো স্টার্টিং 12 ভোল্টেজ। আচ্ছা গেল। আর স্টার্টিং আমার যে 10 ভোল্টেজটা আছে সেই 10 ভোল্টেজটা কি করে তৈরি হলো? সেম প্রসেস, 1K 6 ওয়াট রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল লাগবে হলো 48 ভোল্ট আর 10 ভোল্ট জেনারেটরের প্লাস টার্মিনাল লাগবে মাইনাস ভোল্ট মানে মাইনাস। তখন কি হলো 10 ভোল্টে রূপান্তরিত হয়ে সেই 10 ভোল্টেজটা তীর চিহ্ন সবুজ তারের মাধ্যমে 10 ভোল্ট লাইনটা একদম সোজা চলে গেল 78-5 নামে এক ভোল্টেজ রেগুলেটর আইসির ইনপুট পিনে। যখন এখানে ইনপুট করলো তখন আরেকটা পিন দিয়ে আউটপুট করলো 5 ভোল্ট। সেই 5 ভোল্টেজটা মেন আইসি পিক কোম্পানির 16F722 আইসির 20 নাম্বার পিন এই আইসির ভিসিসি, সেখানে 5 ভোল্টেজ ইন করলো। এই 10 ভোল্টেজ অর্থাৎ এই 10 ভোল্টেজের কাজ হলো 78-5 ভোল্টেজ রেগুলেটর আইসির ইনপুট পিনে 10 ভোল্টেজ ঢোকে আর 5 ভোল্টেজ রূপে পরিণত হয়। সেটাই হচ্ছে এই 10 ভোল্টেজের মেন পারপাস। আর একটা কথা বলি, এইবার আমার যে সে 48 ভোল্টেজটা ছিল সেই ব্যাটারির প্লাস টার্মিনালের 48 ভোল্টটা ডিসি ফিউজ হয়ে একটা ডায়োড হয়ে তখন কি করলো, এই যে ডিসি 48 ভোল্ট ব্যাটারি সেন্স, তখন লাইনটা তখন দেখো সোজা যাচ্ছে, সোজা যাওয়ার পথে একটা জায়গায় সে মহান ভূমিকা পালন করলো। সেটা হলো 12 ভোল্ট রেগুলেটর আইসির মানে 12 ভোল্ট রেগুলেটর সেকশনের যে মেন কিরদার বা যে রাজা, সে হচ্ছে সেই 48 ভোল্টেজটা। কারণ বড়রাই সবসময়কে ছোটদেরকে নিয়ন্ত্রণ করে, যেমন নেতা মন্ত্রীদের ব্যাপারটা হয়। সেই 12 ভোল্ট সেই 48 ভোল্টে আবার এখানে কাজ সম্পূর্ণ করে গুটি গুটি পায় সামনের দিকে এগোতেই একটা 47K রেজিস্ট্যান্স দিয়ে সেই TL43 রেফারেন্স পিনে ভোল্টেজ দিতে হলো 2.2 ভোল্ট। কারণ TL43 এগুলো একটা প্রোগ্রামেবল জেনারেটর যার রেফারেন্স পিনে 2 ভোল্ট থেকে 2.4 ভোল্ট পর্যন্ত অপারেটিং হয়। যদি কোনো কারণবশত 2.5 চলে আসে তাহলে সেক্ষেত্রে অপারেটিং করা বন্ধ করে দেয়। এবার এখানে 48 ভোল্ট দেওয়ার পরে মানে 48 ভোল্ট যাওয়ার পরে 47K রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটাকে ডাউন করে সেই 48 ভোল্টেজটা 2.2 তে রূপান্তরিত করে TL43 রেফারেন্স পিনে দেওয়া হলো 2 ভোল্টেজ। চলো, এটা কাজ সম্পূর্ণ করে সে আবার 48 ভোল্টেজটা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে থাকার পরে এখানে লেখা রয়েছে ব্লিঙ্কিং কন্ট্রোল। এই জায়গাটা রয়েছে, এটাকে বলা হয় ব্লিঙ্কিং কন্ট্রোল বা ভোল্টেজ ডিভাইডার। এই টার্মিনাল তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে 48 ভোল্ট আর এখানে রয়েছে 180K রেজিস্ট্যান্স লোকেশন নাম্বার R1, যেটা হচ্ছে লজিক কাটের একবারে কোণার দিকে রয়েছে সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। মানে 180K রেজিস্ট্যান্স যাওয়ার পরে 10K রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে 104 PF গ্রাউন্ড বা ফিল্টার করে আবার 10K রেজিস্ট্যান্স লাইনটাকে পাস করার পরে তুমি এক প্রান্তে পাবে 48 ভোল্ট আর এক প্রান্তে পাবে তুমি 2.2 ভোল্ট। এটাই হচ্ছে এই 2.2 ভোল্টটা সোজাসুজি চলে আসলো কোথায়? মেন আইসি 2 নম্বর পিনে, যাকে রয়েছে ইনপুট ডিসি সেন্স 2.2 ভোল্ট। তো এভাবেই হচ্ছে আজকে আমাদের এই 10 ভোল্ট আর 12 ভোল্টের কাজ। যদি কোনো কারণবশত 12 ভোল্টেজ না থাকে বা কোনো কারণবশত 10 ভোল্টেজ না থাকে বা কোনো কারণবশত যদি আমি ডিসি সেন্স যদি না পাই তো কি সিমটমস হতে পারে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, যা খুশি তাই করো।